তোমার শুভ ভাই আর আমি দুজনে কিন্তু ভুলে গেছিলাম তোমাদের কিন্তু আগামীকাল এমএসটি পরীক্ষা, তাই না? এমএসটি পরীক্ষা, ঢাবির পরীক্ষা, তোমাদের কিন্তু অনেক বেশি প্যারা, তাই না? তোমাদের উচিত ছিল গতকালেই এই সলভটা দেওয়া, কিন্তু গতকাল আসলে আমাদের মনে ছিল না। এই জন্য আজকে একটু তাড়াহুড়ো করে দিচ্ছি। তোমরা যারা যারা মনে করো এখনও কোশ্চেন সলভটা দেখো নাই, তোমরা অবশ্যই দেখে নিও, এবং ঢাবিটাও দেখে নিও, যেহেতু একসাথে পরীক্ষা আছে, সবাই একসাথে দেখে নিও। হ্যাঁ, তোমাদের শুভ ভাই কিন্তু অলরেডি কি তারপরে কিন্তু করে কিন্তু ম্যাথ বানায় ফেলছে, ম্যাথ বানায় কিন্তু অলরেডি কিন্তু আপলোড হয়তো বা করে ফেলছে। হ্যাঁ, প্রায় অনেক বড় একটা ভিডিও হয়েছে, কারণ ম্যাথ কিন্তু 18টা, তাই না? আমার জানা মতে 18টা, এবং আমাদের ফিজিক্স কিন্তু 14টা। তোমার শুভ ভাইয়ের ম্যাথ দেখে বুঝলাম যে অনেক বড় বড় ম্যাথ মনে আসছে এবং কঠিন কঠিন মনে ম্যাথ আসছে। আমার সাথে কঠিন লাগছে। তো তোমরা দেখো, দেখলে তোমরা বুঝে যাবো, সহজ হয়ে যাবে। তাহলে আসো আমরা আমাদের ফিজিক্সটা সলভ করি। এবং এখানে একটা ব্লান্ডার করছে কি জানো, দেখো, এমআইএসটি ম্যাথ কোশ্চেন সলভ। হ্যাঁ, তাড়াহুড়ায় ফিজিক্স বলতেও ভুলে গেছি, লিখতে ভুলে গেছি, স্লাইডটা আপডেট করতে ভুলে গেছি। তাহলে আসো, প্যারা নাই। আমরা তাহলে আজকে কী বলবো, আজকে আমরা যত তাড়াতাড়ি পারবো সলভ করে ফেলবো। ওকে, এবং প্রথম যে কোশ্চেনটা বলছে সেটা কি বলছে, একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায়, আচ্ছা বেগ দিছে, তাহলে বেগ ঘন্টায় 14 কিলোমিটার। এই আমাদের কি হলুদ কালি দিয়ে আমরা কোশ্চেন লিখছিলাম নাকি সাদা? আচ্ছা ঠিক আছে তাহলে, ও তাহলে তো লিখতে হবে সাদা দিয়ে। আচ্ছা, তাহলে বেগ ঘন্টায় 14 কিলোমিটার। একটি নদী আড়াআড়ি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে? আচ্ছা ওকে, নদীর প্রস্থ দিয়ে দিছে, তাই না? তোমাকে নদীর প্রস্থ ডি এর মান দিয়ে দিছে 12.125 কিলোমিটার। আর কি দিছে এখানে? দিছে হচ্ছে স্রোতের বেগ দিয়ে দিছে। দেখো দেখো, স্রোতের বেগ, স্রোতের বেগ ঘন্টায় 7 কিলোমিটার, এটাও দিয়ে দিছে। ওকে, আসো এটা আমরা সলভ করতে হবে। তাহলে আজকে সারাদিন আমাদের সাদা কালো দিয়ে লিখতে হবে। তাইলে এখানে তোমরা সিনারিওটা, আমি ধরে নিচ্ছি যে তোমরা সিনারিওটা অলরেডি জানো। আমি কি একটু এঁকে দেবো সিনারিওটা? দেখো, ওকে, এখানে সিনারিওটা অনেকটা এমন হবে যে দেখো, এই হচ্ছে তোমার কি একটা নদী, তাই না? এই হচ্ছে তোমার একটা নদী বলতে পারো, এই হচ্ছে আমাদের একটা নদী, এবং এই হচ্ছে তোমার ওই পার, নদীর ওই পার। ওকে ভাইয়া, নদীর ওই পার। এবং আর কি কি বলতে পারি এখানে? আমরা আরও বলতে পারি, তুমি যদি কি বলে আড়াআড়ি যদি পার হতে চাও, আড়াআড়ি মানে কি বলো তো? আড়াআড়ি মানে হচ্ছে এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তুমি একদম সোজাসুজি পার হতে চাচ্ছ, তাহলে সোজাসুজি পার হতে হলে অবশ্যই তোমাকে কোন দিকে রওনা দিতে হবে? উল্টা বরাবর রওনা দিতে হবে, তাই না? তাহলে এইখানে এই বরাবর রওনা দিতে হবে। এবং কত করে রওনা দিতে হবে? আমি যদি বলি আলফা করে রওনা দিতে হবে, তাহলে সোজাসুজি নদী পাড়ে দেওয়ার জন্য যেই কোণে রওনা দিতে হবে সেই কোণের মানটা কিন্তু আমরা কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারি। আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, অর্থাৎ ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে বলো তো কত হবে? কস ইনভার্স মাইনাস 7 ডিভাইডেড বাই 14। তাহলে এটা হবে হচ্ছে, কেন 7/14? দেখো, স্রোতের বেগ 7, নৌকার বেগ 14, তাহলে এখানে অ্যান্সার কত হবে? 120 ডিগ্রি। এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের প্রথম গেল, এটা হচ্ছে আমাদের প্রথমটা গেল। তারপর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে তোমার কোন দিকে চালাতে হবে, এটা তো আমি বের করে ফেললাম। এই যে আলফা, অর্থাৎ তোমার 120 ডিগ্রি করে নামাতে হবে। এই যে স্রোতের সাথে, এটা তোমার কি স্রোতের বেগ, স্রোতের সাথে 120 ডিগ্রি করে নামাতে হবে। ওকে, তারপর কত সময় লাগবে? দেখো কত সময় লাগবে, এটার জন্য কিন্তু আমাদের একটা ইউনিভার্সাল সূত্র আছে। সেই সূত্রটা কি? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ওকে, এটা কিন্তু সব কিছুর জন্য খাটে, সব কিছুর জন্য কিন্তু এই সূত্রটা খাটে। তাহলে ডি এর মান এখানে কত বলো তো? 12.125 ডিভাইডেড বাই ভি এর মান কত? ভি এর মান 14 ইন্টু সাইন 120 ডিগ্রি। তুমি একটু ক্যালকুলেটার চাপ মারো, ক্যালকুলেটার চাপ মারলে তোমরা যেই অ্যান্সারটা পাবা সেই অ্যান্সারটা অলমোস্ট বলতে পারো 1 আওয়ার। অ্যান্সারটা অলমোস্ট কত? 1 ঘন্টা, 1 আওয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছো? যেহেতু আমি সব কিছু কিলোমিটার পার আওয়ারে বসাইছি, তাহলে সময়টা কিন্তু আওয়ারে আসবে, ঘন্টায় আসবে। ওকে, এই গেল তোমাদের 1 নম্বরের সলভ, 120 ডিগ্রি এবং 1 আওয়ার। ওকে, আমরা 2 নম্বরটা চলে যাই। কি বলছে? আমাদের পৃথিবীর ব্যাস 12,800 কিলোমিটার, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। 12,800 কিলোমিটার আমাদের যদি পৃথিবীর ব্যাস হয়, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 6,400 কিলোমিটার। ওকে, তাহলে আমি এখানে একটু ইনফরমেশনগুলো লিখে রাখি, এখানে একটু ইনফরমেশনগুলো আমি লিখে রাখি, তাইলে বুঝতে পারবা। ওকে, তাহলে এখানে তোমার আর কত? আর ইকুয়ালস টু এখানে তোমার আর ইকুয়ালস টু 6,400 কিলোমিটার। ওকে, তারপর আবার কি বলছে? তারপর বলছে একটি উপগ্রহ বৃত্তাকার কক্ষে এত গতিতে, একটা রিস্টার দরকার ছিল রে শুভ, একটা রিস্টার দরকার ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি বলছে যে 7.8 মিটার কিলোমিটার পার সেকেন্ড গতিতে, গতিবেগে ঘুরছে। আচ্ছা, তাহলে একটা উপগ্রহ ঘুরতেছে এত কিলোমিটার পার আওয়ার বেগে, এত কিলোমিটার পার সেকেন্ড বেগে। হাই হেরে আছে, কি বলতেছে এগুলা? হ্যাঁ 7.8, তাহলে 7.8 ইন্টু 10³ মিটার পার সেকেন্ড, এত বেগে ঘুরতেছে। ঠিক আছে, বৃত্তাকার কক্ষে অভিকর্ষজ ত্বরণ 9.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে
1 নম্বরে বলছে বৃত্তাকার কক্ষের উচ্চতা কত ও একবার পূর্ণ ঘূর্ণনের সময়কাল নির্ণয় করো। আচ্ছা, তাহলে তোমাকে দিয়ে দিছে উচ্চতায়, যতটুকু উচ্চতায় ঘুরতেছো সেই উচ্চতায় তোমার জি এর মান দিছে 9.0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তোমাকে বলছে এইচ এর মানটা কত, তোমাকে বলছে একবার ঘুরতে সময় কত, অর্থাৎ পর্যায়কালের মানটা কত। তাহলে আমরা কিন্তু জানি, আসো আমরা একটু এটার একটা সিনারিও আঁকা ট্রাই করি। তাই দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবী এবং এই হচ্ছে আমাদের সেই কি, এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা। ওকে, আচ্ছা তাহলে আমি কেটে একটু এখানে নিয়ে যাব। আরে ওকে, সমস্যা নেই, এই যে দেখো এইখানে। ওকে, তারপর কি, তারপর কি দিতে পারি দেখো, আমি তোমাকে যদি একটু যদি সব মার্ক করে দিই, দেখো এই যে এটা তোমার কি পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। তারপর আর কি করতে পারি, এখানে আমরা ধরতে পারি এই যে দেখো এই পুরোটা, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পৃথিবী এবং এইচ উচ্চতা দূরত্ব, যেখানে এইটা হচ্ছে আর, এতটুকু হচ্ছে এইচ, এবং এই পুরোটাকে আমি আর ধরি, পুরোটাকে আমি আর ধরলাম, ঠিক আছে। এইখানে একটা বস্তু আছে, বস্তুটা ঘুরতেছে এত বেগে, এই যে বস্তুটা ঘুরতেছে কত বেগে, এই যে 7.8 এই বেগে ঘুরতেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমি এইচ এর মানটা বের করবো কীভাবে, এই দেখো এই সর্বোচ্চ উচ্চতা, এটা তো সর্বোচ্চ উচ্চতা না, এই উচ্চতায় তোমার যে কেন্দ্রমুখী বল আছে ঘূর্ণনের জন্য, সেই কেন্দ্রমুখী বল কিন্তু আমাদের মহাকর্ষ বল যোগান দিবে। ওকে, এই যে এই উচ্চতায় এই বস্তু যে ঘুরতেছে, এই বস্তুর ঘূর্ণনের জন্য একটা কেন্দ্রমুখী বল দরকার আছে, এই কেন্দ্রমুখী বলটা মহাকর্ষ বল যোগান দেয়, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আর মানে কি ভাই, দেখো কেন্দ্র থেকে ঘূর্ণন বস্তু দূরত্ব, এটা হচ্ছে সেই আর। ওকে, এই এফ জি এর মান কত, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই এম এ এম কাটা, তাহলে এখানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস হচ্ছে বলতো জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি কি জি অফ এইচ, এটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের সূত্র জি অফ এইচ। ওকে, তাহলে আমি কি বের করব, আমি বের করব হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি অফ এইচ ইকুয়ালস টু, এই আর এর মানটা কত বলো তো, এই আর মানে কিন্তু তোমার আর প্লাস এইচ। ওকে, তাহলে এখান থেকে আমি যদি ভাই বলি এইচ এর মান কত, ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি এইচ, ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি এইচ। আচ্ছা, এবং মাইনাস আর। একটু খেয়াল করো, আমি এটাকে এভাবে বসাই, আমি এটাকে এভাবে বসাই, যে এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার মানটা কত, ভি স্কোয়ার মানটা হচ্ছে, দেখো আমি কিলোমিটারে বসাই এগুলা, তাহলে 7.8 হোল স্কোয়ার। আচ্ছা, জি জি কত, 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার না, আমি এটাকে কিলোমিটার নিয়ে নিই, তাহলে কিলোমিটারে নিলে কত হয় বলো তো, 9.0 ইন্টু 10⁻³ আমি কেন কিলোমিটারে নিছি, কারণ দেখো এটা কিলোমিটারে আছে, এগুলো সব কিলোমিটারে আছে, জাস্ট একটাই মিটারে আছে যাকে আমি কিলোমিটারে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা তারপর এটা বের করলাম, তারপর আর এর মান কত, 6400। তাহলে এখান থেকে তুমি এইচ এর মানটা যেটা পাবা, এখান থেকে এইচ এর মানটা পাবা হচ্ছে 360 কিলোমিটার, 360 কিলোমিটার, 360 কিলোমিটার। ওকে, তারপর কি, তারপর আমরা আমাদের সেকেন্ডটা বের করব। সেকেন্ডটা কি, পর্যায়কাল। আমরা কি জানি বলো তো, আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর, অর্থাৎ এই ভিটা কোন ভি, এই যে বেগে ঘুরতেছে, হ্যাঁ রৈখিক বেগটা, তাহলে ভি ইকুয়ালস টু টোয়াইস পাই, একবার ঘুরতে যে পরিমাণ সময় লাগবে তাকেই পর্যায়কাল বলে, ইন্টু আর, অর্থাৎ টি ইকুয়ালস টু টোয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি, অর্থাৎ টোয়াইস পাই। আর এর মান তুমি কত বসাবা, আর এর মান বসা হচ্ছে 6400 না, ভুল বলছি, আর এর মান কিন্তু এটা বসাবা না, আর কি কেন্দ্র থেকে ঘূর্ণন বস্তু দূরত্ব, অর্থাৎ আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি। তাহলে আমি আরেকটু বসাই, টোয়াইস পাই, আর এর মান কত 6400, প্লাস এইচ এর মান কত, একটু আগেই কিন্তু পাইলাম এইচ এর মানটা কত, যে দেখো 360 360 ডিভাইডেড বাই ভি এর মান কত 7.8। তুমি এখানে সব কিন্তু কিলোমিটারে বসাইছো, এবং দেখো তো এখানে তোমার সময়ের এককটা কি, সেকেন্ড কিন্তু, তাহলে এখানে যেই মানটা আসবে সে কিন্তু সেকেন্ডে আসবে। তাহলে কত আসে, 544.5445 পয়েন্ট, এখানে আসবে 44 সেকেন্ড, 44 সেকেন্ড। আশা করি আমি তোমাকে এই ম্যাথটাও বুঝাতে পারছি, বুঝতে পারছো। এইচ এর মান বের করলাম, পর্যায়কালের মান বের করলাম। তারপর আসো 3 নম্বর ম্যাথটা কি বলছে, 42 মিনিট ধরে 200 ওহমের একটি রোধকের মধ্য দিয়ে কি মানের তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দ্বারা 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে উন্নীত করা যাবে। আচ্ছা, এখানে যে স্ফুটনাঙ্কটা আছে না, এই স্ফুটনাঙ্কটা কি বলতে পারবা? এখানে যে আমাদের যে স্ফুটনাঙ্কটা আছে, এই যে স্ফুটনাঙ্ক মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এই স্ফুটনাঙ্ক মানে কি ভাইয়া, এই স্ফুটনাঙ্ক মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা যাবে। আরেকবার, ওই তো হ্যাঁ, পানির স্ফুটনাঙ্ক, কারণ যেখানে বলে দিছে পানিকে। ওকে, পানির আপেক্ষিক তাপও দিয়ে দিছে। আচ্ছা, মনে করো আমি একটা রোধ আঁকি এখানে, হ্যাঁ এই যে এই রোধ,
হ্যাঁ, এই রোধের তোমার মান কত দিছে 200 ওহম, কত মিনিট ধরে চলতেছে 42 মিনিট ধরে। আমি ধরে নেই এই রোধকের মধ্য দিয়ে তোমার আই পরিমাণ কারেন্ট যদি চলে, এই কারেন্ট চলাচলের জন্য যেই পরিমাণ শক্তি উৎপন্ন হবে অর্থাৎ আই স্কোয়ার আর টি, এই পরিমাণ শক্তি দিয়ে তুমি কি করতে পারবা, এই পরিমাণ শক্তি দিয়ে তুমি 7.5 কেজির পানিকে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিতে পারবা। ওকে, তাহলে আসো আমি একটু দেখি যে আমি কি বলছি। দেখো এই যে এই রোধকের মধ্য দিয়ে 42 মিনিটে ধরে নিলাম আই পরিমাণ কারেন্ট যদি চলাচল করে, তাইলে যেই পরিমাণ শক্তি উৎপন্ন হবে ওই পরিমাণ শক্তি দিয়ে তুমি এত কেজি পানিকে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিতে পারবা। বুঝতে পারছো? তাহলে আসো এখানে আয়ের মানটা বের করতে হবে। তাহলে আমার দেখতে হবে এই 7 কেজি পানিকে বা 7.5 কেজি পানিকে 0 থেকে 100 নিতে হলে কি পরিমাণ তাপ শক্তি প্রয়োজন। ওকে, তাহলে আমি তাপ শক্তির মানটা বের করি। কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা। এম এর মানটা কত এখানে, বা এখানে কিউ এর মানটা একবার বসায় দাও। এখানে এম এস ডেল থিটা ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, অর্থাৎ যেই পরিমাণ তাপ হয়েছে সেই পরিমাণ তাপ বা যেই পরিমাণ তাপ শক্তি এইখানে তোমার কি হয়েছে তৈরি হয়েছে সেই পরিমাণ তাপ শক্তি কিন্তু যে এম এস ডেল থিটা সমান হবে। ওকে, তাহলে এইখানে আমার আই স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, আই স্কোয়ার সমান সমান লিখতে পারি এম এস ডেল থিটা আর টি, অতএব আই ইকুয়ালস টু লিখতে পারি রুট ওভার এম এস ডেল থিটা ইন্টু আর টি। ওকে, তাহলে আসো আমি এখানে মানগুলো একটু বসায় দিই। আমি মানগুলো এখানে একটু বসায় দিই। মানগুলো বসাইলে বলো তো কী হবে, এখানে আই ইকুয়ালস টু হবে, এই যে আমি এখানে লিখি আই ইকুয়ালস টু হবে রুট ওভার এম এর মান কত 7.5, এস এর মান কত 4200, দেখো দিয়ে দিছে, এই যে দিয়ে দিছে 4200। তারপর কি দিছে ডেল থিটা, দেখো তোমার দেখো তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াসেও যা ক্যালভিনেও কি একই কিন্তু, তাহলে কি 100 থেকে 0, তাহলে পরিবর্তন কত ভাইয়া, পরিবর্তন কিন্তু 100। আর এর মান কত 200, দেখো দিয়ে দিছে, কোথায় দিছে দেখো 200 ওহম। আমি কি মার্ক করে দিব তোমাকে, এই দেখো 200 ওহম। ওকে, তাহলে এখানে 200 ওহম। টি এর মান কত 42 মিনিট, কোথায় দিছে বলো তো, এই যে দেখো 42 মিনিট দিয়ে দিছে, এই যে 42 মিনিট দিয়ে দিছে। 42 মিনিটকে সেকেন্ডে নাও, 42 এটা মিনিট, সেকেন্ডে কত 60। এখানে যে আয়ের মানটা পাবো সে আয়ের মানটা আমি কত পাবো, আয়ের মানটা আমি পাবো হচ্ছে 2.5 আম্পিয়ার। 2.5 আম্পিয়ার। যেহেতু তোমাদের ক্যালকুলেটর আছে, আমি কিন্তু ক্যালকুলেটরের আগে এই মানগুলো হিসাব করে এখানে বসায় দিচ্ছি, বুঝতে পারছো? তাহলে আমি মানগুলো দেখে দেখে বসায় দিচ্ছি যাতে তোমার টাইমটা একটু কি হয়, সেভ হয়। ওকে, তারপর কি বলছে, একটি ট্রানজিস্টরের জন্য আলফা এর মান দিছে, আলফা এর মান 0.95। ওকে, আই এর মান দিছে একটা ট্রানজিস্টরের জন্য, তারপর আই এর মান দিছে 1 মিলি অ্যাম্পিয়ার। তারপর বলছে আই বি এর মানটা বের করো। ওকে, আই বি এর মানটা বের করো, একেবারে সহজ একটা ম্যাথ। আই বি এর মানটা বের করো। তাহলে এই ম্যাথটা আমি কীভাবে করবো, আমরা কি জানি বলো তো, আমরা জানি আই ই ইকুয়ালস টু আই সি প্লাস আই বি। তাহলে আমি যদি আই বি এর মানটা যদি বের করতে চাই, আই ই মাইনাস আই সি, আই ই এর মান আমাদের কত আছে 1 মিলি অ্যাম্পিয়ার, আমি আই সি এর মানটা বের করবো। ওকে, তাহলে আই সি এর মানটা আসলে আমি একটু বের করি, আই সি এর মানটা আমি একটু এখানে বের করার চেষ্টা করি। তাহলে এখানে আইসি এর মানটা কত হবে, এখানে আইসি এর মানটা এখানে হবে হচ্ছে তোমার, আচ্ছা দেখো আমাদের আলফা সমান সমান জানা আছে কি, আলফা সমান সমান আইসি ডিভাইডেড বাই আইই, অর্থাৎ আইসি ইকুয়ালস টু আলফা ইন্টু আইই। আলফার মান দেওয়া আছে 0.95, আই এর মান দেওয়া আছে 1, অর্থাৎ 0.95 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তুমি এখানে যদি 0.95 যদি বসাও, এখানে 0.05 মিলি অ্যাম্পিয়ার, এটাই হচ্ছে আমাদের আইবি এর মান। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। তারপর আসো তারপরেরটা আমরা করি। তারপরেরটা কি বলছে, একটি পানিপূর্ণ পুকুরের গভীরতা 10 মিটার, দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 5 মিটার। 30 মিনিটে পুকুরটিকে পানি শূন্য করতে কত অশ্বক্ষমতার পাম্প ব্যবহার করতে হবে। তাহলে এগুলো কিন্তু আমরা জানি, তাই না? আসো মনে করে হচ্ছে আমাদের সেই পুকুরটা, ঠিক আছে, এই পুকুরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা দিয়ে দিচ্ছে। তাহলে এই পুকুরের উচ্চতা কত, এই পুকুরের উচ্চতা এইচ ইকুয়ালস টু 10 মিটার। বুঝতে পারছো, এটা সম্পূর্ণ পানিপূর্ণ, এই পুকুরটা সম্পূর্ণ আমাদের পানিপূর্ণ। ওকে, আমি যদি পানি দিয়ে যদি পূর্ণ করে দিলাম, দেখো পানি দিয়ে আমি এটাকে পূর্ণ করে দিলাম, ব্যাপারটাকে বোঝা গেল। এখন আমাকে বলছে কত অশ্বক্ষমতার পাম্প ব্যবহার করতে হবে সম্পূর্ণ পানি তুলতে। সম্পূর্ণ পানি কোথায় তুলবো বলো তো, এই যে দেখো এই যে এই জায়গায় তুলবো, এই যে এই জায়গাটায়, হ্যাঁ, অর্থাৎ মাটির উপর তুলবো। আমাকে এর থেকে বেশি তুলতে বলে নেই, মাটির উপর তুলবো। তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, তাহলে আসো আমি এটা একটু করে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা কি জানি বা কি পরিমাণ ক্ষমতা লাগবে, তাই না? তাহলে পি ইকুয়ালস টু আমরা জানি ডাব্লিউ বাই টি। আমি কোনোভাবে যদি ডাব্লিউ এর মানটা বের করতে পারি তাহলে কি হয়ে যাবে না, এখানে ডাব্লিউ এর মানটা বের করে কি একটু ঝামেলা আছে। তাহলে আমি তোমাকে দেখাই দিই কীভাবে আমি ডাব্লিউ এর মানটা বের করি এখানে। ওকে, তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এক্স।
ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এম এর মান দেওয়া নাই, এম সমান সমান রো ভি। কেন? কারণ আমরা জানি রো ইকুয়ালস টু এম বাই ভি, অর্থাৎ এম ইকুয়ালস টু রো ভি, অর্থাৎ ঘনত্ব ইন্টু আয়তন। ওকে, পানির ঘনত্ব ইন্টু পানির আয়তন, জি ইন্টু এক্স। তাহলে এখানে ডাব্লিউ সমান সমান রো, এই ভি মানে কত বলো তো? দৈর্ঘ্য, এল প্রস্থ, বি উচ্চতা, এইচ ইন্টু জি ইন্টু এক্স। এখানে একটু বুঝতে হবে তোমার, এখানে পোলাপাইন কনফিউশনে কোথায় পড়ে, এই এইচ এর মানটা কোথায় হবে, কি হবে, অর্থাৎ আয়তনের উচ্চতা কি হবে, এবং এই যে এক্স, এই এক্স এর মানটা কি হবে। ঠিক আছে, এই দুটো জানতে পারলেই কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে আমি তোমাকে একটু পরিচয়গুলো লিখে দিচ্ছি, যে কোনটার পরিচয় কি, কোনটার পরিচয় কি। হ্যাঁ, খুবই শর্টকাটে লিখে দিচ্ছি। এইচ মানে কি? যতটুকু পানি খালি বা ভরাট করব তার উচ্চতা। ব্যাপারটা কি বুঝতে পারলাম? তাহলে এখানে বলো তো আমাদের এইচ এর মানটা কত? আমি কিন্তু সম্পূর্ণ পানি খালি করব, অর্থাৎ আমাদের কিন্তু এখানে যে এইচ এর মানটা যে আছে ভাইয়া, আমাদের এখানে এইচ এর মানটা কিন্তু 10 মিটার। আচ্ছা, আমি একটা জিনিস পেয়ে গেলাম। তারপর এখানে এক্স এর মানটা কত? এখানে এক্স হচ্ছে ভার কেন্দ্রের উলম্ব সরণ। এখানে এক্সটা কি? এক্স হচ্ছে ভার কেন্দ্রের উলম্ব সরণ। ঠিক আছে, তাইলে ভার কেন্দ্রের, এটা অনেকভাবে করা যায়, ভার কেন্দ্রের সবচেয়ে সহজ, উলম্ব সরণ। ওকে, এখন তুমি কোশ্চেন করতে পারো, ভাইয়া ভার কেন্দ্র যে বললেন, ভার কেন্দ্র তো কোনো বস্তুর হয়, তাহলে এটা কার ভার কেন্দ্র? তাহলে এখানে আমি মনে রাখবো এটা আমার কার ভার কেন্দ্র? যেই পানি খালি করবা, যতটুকু পানি খালি বা ভরাট করবা তার ভার কেন্দ্র, যতটুকু পানি খালি বা ভরাট করব। ওকে, এখন বলতে পারো ভাই ভার কেন্দ্র কীভাবে নির্ণয় করে? দেখো, যদি সিমেট্রিক যদি শেপ থাকে, দেখো এখানে এগুলো কিন্তু আমাদের সিমেট্রিক শেপ। যদি সিমেট্রিক শেপ থাকে তাহলে ভার কেন্দ্র কিন্তু কোথায় হয় বলো তো? একদম মাঝখানে হয়, তাই না? তাহলে এটা আমরা যদি বুঝতে পারি, তাহলে আসো আমরা ভার কেন্দ্রের উলম্ব সরণ বের করি। তাহলে আমরা কতটুকু পানি খালি করবো? ভাই দেখো, 10 মিটার উচ্চতার পানি খালি করব। তাহলে 10 মিটার উচ্চতার পানি আমি যদি খালি করতে চাই, তাহলে আমার এই 10 মিটার উচ্চতার পানির ভার কেন্দ্র কোথায় থাকবে? এই যে এখানে থাকবে, তাই না? এটা হচ্ছে ভার কেন্দ্র। তাহলে ভার কেন্দ্রের উলম্ব সরণ মানে কি বলো তো? উলম্ব সরণ মানে হচ্ছে এই যে ভার কেন্দ্র থেকে কতটুকু উপরে উঠছো, এই যে এটা হচ্ছে আমাদের উলম্ব সরণ। তাহলে আমি আশা করি বুঝতে পারলাম। তাহলে এটা যেহেতু একেবারে মাঝখানে আছে, তাহলে এই মানটা কিন্তু অবশ্যই 5 মিটার। ওকে, তাহলে এক্স এর মান কত মিটার? এক্স এর মান 5 মিটার। তাহলে আমি এখানে সবকিছু বসায় দিব, বসায় দিলে আমার কি এখানে হয়ে যাবে। তাহলে দেখো, এই ডাব্লিউ এর মান আমি সবগুলো একসাথে বসাই। এই রো এর মান কত? রো এর মান হচ্ছে 1000। এই এল এর মান কত? দৈর্ঘ্যের মান কত? দেখো, দৈর্ঘ্যের মান আমাদের দিয়ে দিছে, কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে দৈর্ঘ্যের মানগুলো দিয়ে দিছে। দেখো, 10 মিটার দৈর্ঘ্য, গভীরতা 10 মিটার, আবার দৈর্ঘ্যও 10 মিটার। ঠিক আছে, এবং তোমাকে আবার কি দিছে? প্রস্থ 5 মিটার। আচ্ছা, তাহলে আসো, এইখানে আমার এল এর মান তোমার কত? এল এর মান হচ্ছে আমার 10 মিটার। আচ্ছা, প্রস্থ কত মিটার? প্রস্থ হচ্ছে 5 মিটার, ইন্টু এই এইচ মানে কি? এই এইচ মানে হচ্ছে যতটুকু পানি খালি বা ভরাট করব তার উচ্চতা। তাহলে এই এইচ হচ্ছে আমাদের 10 মিটার, কারণ আমি সম্পূর্ণ পানি খালি করব। বুঝতে পারলাম? ওকে, জি এর মান কত? 9.8। এবং এখানে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই টি এর মান কত? আচ্ছা ভাইয়া, কতটুকু সময় খালি করছে বলো তো? 30 মিনিট। এই দেখো, এখানে 30 মিনিটে আমাদের খালি করতেছে। তাহলে এখানে 30 মিনিট ইন্টু 60, ব্যাপারটা বুঝতে পারলাম। এবং এইখানে তোমাকে কিন্তু একেবারে কি বলছে বলো তো? কত? অশ্ব ক্ষমতার পাম্প। তাহলে আমরা কি জানি, আমাদের যে ক্ষমতা আসবে তাকে যদি 746 দিয়ে যদি ভাগ দেই, তাহলে কি অশ্ব ক্ষমতা এসে পড়বে? বুঝতে পারলা? ক্যালকুলেটারে চাপ দাও, ক্যালকুলেটারে তুমি যদি চাপ দাও, তাহলে তোমার যে অ্যান্সারটা তুমি পাবা সেটা হচ্ছে 18.245 হর্স পাওয়ার। 18.245 হর্স পাওয়ার। ওকে, আশা করি তুমি এটাও বুঝতে পারছো। তারপর খেয়াল করো, তারপর কি বলছে? ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক, আচ্ছা আলোর কম্পাঙ্ক দিয়ে দিছে, আলোর কম্পাঙ্ক এত হার্টস। ওকে, আলোর কম্পাঙ্ক এত হার্টস। পার্শ্ববর্তী দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা দুটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.75 দিয়ে দিচ্ছে। পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিচ্ছে। যদি পর্দাটি 1.55 মিটার দূরে থাকে, আচ্ছা তোমার চির হতে পর্দা দূরত্ব দিয়ে দিছে, তাহলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত? চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত? একেবারে সহজ একটা ম্যাথ, এটা সবচেয়ে সহজ ম্যাথ দিছে মনে এখানে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখো, পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বকে আমরা যদি এক্স দ্বারা বলি, প্রকাশ করি, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কি জানি? ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ওকে, তাহলে এখানে আমি এ সমান সমান কি লিখতে পারি? ল্যামডা ডি ডিভাইডেড বাই এক্স। নাকি ব্যাপারটা বুঝো নাই? এখন আরেকটা জিনিস বুঝি তো আমরা, এখানে আমরা আরেকটা জিনিস ভাই বুঝি তো, আমরা জানি সি ইকুয়ালস টু এফ ল্যামডা, যেহেতু তোমাকে বলেই কিন্তু দিছে এখানে। দেখো, আলোর কম্পাঙ্ক,
এখানে তোমাকে আলোর কম্পাঙ্ক বলেই দিছে। তাহলে সি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়ালস টু কী বলতে পারি, বা আমার এখানে কী লাগবে, আমার এখানে হচ্ছে তোমার ল্যামডা এর মানটা লাগবে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু লিখতে পারি সি বাই এফ। ওকে, তাহলে খেয়াল করো আমি এখানে কী লিখতে পারি, আমি এখানে লিখতে পারি ল্যামডা এর জায়গায় সি বাই এফ ইন্টু ডি ইন্টু এক্স। আশা করি আমি তোমাকে এটা বুঝাতে পারছি। সি এর মান কত 3 ইন্টু 10⁸, ডি এর মান কত, ডি এর মান বলে দিচ্ছে 1.55, এফ এর মান কত 6 ইন্টু 10⁻14, এবং তোমার দিয়ে দিছে এক্স এর মান, এক্স এর মান কত, এক্স এর মান তোমাকে দিয়ে দিচ্ছে 0.75 মিলিমিটার। তাহলে 0.75 মিলিমিটারকে যদি মিটারে নিতে চাও 10⁻³ দিয়ে গুণ করতে হয়। এখানে যে মানটা পাবা সেই মানটা হচ্ছে 1.033 ইন্টু 10⁻³ মিটার। ওকে, আমার ক্যালকুলেশনে হয়তো বা ভুল হতে পারে, কিন্তু আমার অ্যাপ্রোচে কোনো ভুল নাই। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। হ্যাঁ, তারপর দেখো তোমার শুভ ভাই বোরিং ফিল করতেছে, ওই যে পিছে বসে বসে আছে তো ক্যামেরা দেখতেছে, মানে বোরিং ফিল করতেছে তোমাদের শুভ ভাই। তাহলে দেখো বলছে 6000 তরঙ্গ দৈর্ঘ্যের, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, কি বলছে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ, আচ্ছা দীপ্তমান একটা রশ্মি, আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্যের একটা রশ্মি বেরিয়াম অক্সাইডের একটি স্তরের উপরে, বেরিয়াম অক্সাইডের একটি স্তরের উপরে এত ওয়াট হারে আপতিত হচ্ছে, এত ওয়াট হারে। আচ্ছা ভাই এত ওয়াট হারে মানে কি বলতো, যে প্রতি সেকেন্ডে এত ওয়াটে আপতিত হচ্ছে, বুঝতে পারলাম। প্রতি সেকেন্ডে নির্গত ফটো ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। দেখো তোমাকে কোশ্চেনটা করছে কি, প্রতি সেকেন্ডে নির্গত ফটো ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। ওকে, আরেকটা জিনিস বলে দিচ্ছে, মনে করো বেরিয়াম অক্সাইডের উপর আপতিত প্রত্যেকটি ফোটন ফটো ইলেকট্রিক ক্রিয়া প্রদর্শন করে। এই কথাটা মানে কি, প্রত্যেকটা ফোটন ফটো ইলেকট্রিক ক্রিয়া প্রদর্শন করে, এটা মানে হচ্ছে প্রত্যেকটা ফোটন একটা করে ইলেকট্রন নির্গত করবে, বুঝতে পারছি। একটা করে ফোটন যদি ওই বেরিয়াম অক্সাইডের বারে হিট করে একটা করে ইলেকট্রন নির্গত হবে, বুঝতে পারছি। তাইলে যতগুলা ফোটন আমার ওই অক্সাইডের বারে হিট করবে, বেরিয়াম অক্সাইডের বারে, ততগুলো ইলেকট্রন নির্গত হবে। তাহলে আমি বের করব কতগুলো ফোটন এখানে হিট করছে, বুঝতে পারলাম। তাহলে খেয়াল করো, আমরা একটা যদি বার আঁকার চেষ্টা করি, এখন এটা তো আমি আঁকতে পারি না বারটা, বারটা কীভাবে আঁকবো, হ্যাঁ বারটা কীভাবে আঁকা যায়, হ্যাঁ মনে করো এই হচ্ছে আমাদের সেই বারটা। ওকে, এটা হচ্ছে আমাদের সেই বার, এবং এই বারে আমাদের কি হিট করছে, এই বারে আমাদের এরকম এরকম এই যে ফোটন এসে হিট করছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন এইখানে ভাইয়া কতটুকু শক্তির ফোটন হিট করছে দেখো, এখানে কিন্তু দিয়ে দিছে কিন্তু 3 ইন্টু 10⁸ ওয়াট, এবং কতটুকু সময় দেখো হারে, হার মানে কি 1 সেকেন্ডে। তাইলে আমি কিন্তু এখান থেকে শক্তিটা বের করতে পারি, কীভাবে জানো, এখান থেকে আমি কীভাবে শক্তিটা বের করতে পারি, দেখো এখান থেকে আমি শক্তিটা কিন্তু চাইলে এভাবে বের করতে পারি, যে W ইকুয়ালস টু পি ইন্টু টি। এই পি এর মান কত দিয়ে দিছে 3 ইন্টু 10⁸, টি এর মান কত 1 সেকেন্ড, অর্থাৎ 3 ইন্টু 10⁸ জুল, অর্থাৎ 3 ইন্টু 10⁸ জুলের তোমার কি এত শক্তি সম্পন্ন কতগুলো ফোটন এখানে হিট করছে সেটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। তাহলে আমি ধরে নিই এখানে তোমার এন সংখ্যক ফোটন হিট করছে। কত সংখ্যক ফোটন, এন সংখ্যক ফোটন এখানে তোমার হিট করছে, বাট এই এন সংখ্যক ফোটনের শক্তি কি সেটা আমাকে দিয়ে দিচ্ছে, দেখো 3 ইন্টু 10⁸ জুল। তাহলে এত পরিমাণ শক্তির এন সংখ্যক ফোটন এখানে হিট করছে, ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এখন আমি যদি কোনোভাবে যদি বের করতে পারি একটা ফোটনের শক্তি কি পরিমাণ, তাহলে কিন্তু আমি এন সংখ্যক ফোটনের বা কতগুলো ফোটন আছে সেগুলো বের করতে পারি। তাহলে আমি এখানে একটু আরেকবার বলি, আমি কি বলছি, এখানে এন সংখ্যক ফোটন যেখানে হিট করছে, এই এন সংখ্যক ফোটনের শক্তি হচ্ছে 3 ইন্টু 10⁸ জুল। তাহলে আমি যদি কোনোভাবে যদি বের করতে পারি একটা ফোটনের শক্তি কত, তাহলে আমি কিন্তু বের করতে পারবো যে কত সংখ্যক ফোটন হিট করছে, বুঝছো। তাহলে আসো আমি একটি ফোটনের শক্তি বের করি। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, একটি ফোটনের শক্তি, একটি একটি ফোটনের শক্তি সমান সমান, একটি ফোটনের শক্তি সমান সমান বলতো কি hc ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, তাহলে এইচ এর মান কত বলতো, এইচ এর মান আমাদের দেওয়া আছে 6.63 ইন্টু 10⁻34, সি এর মান কত 3 ইন্টু 10⁸, ল্যামডা এর মানটা কত বলতো, লেখো ল্যামডা এর মান দিয়ে দিছে কিন্তু 6600 ইন্টু 10⁻10। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ফোটনের শক্তি। তাহলে ভাইয়া আমি একটা ফোটনের শক্তিকে আমি E1 ধরলাম, তাহলে আমি কি এখানে বলতে পারি না যে তোমার E1 হচ্ছে একটা ফোটনের শক্তি, অতএব একক শক্তিতে তোমার কি হবে 1/E1, অতএব এখানে তোমার মোট যে শক্তি E, এই পরিমাণ শক্তি কয়টা ফোটন, এই পরিমাণ শক্তি হচ্ছে তোমার E ডিভাইডেড বাই E1, অর্থাৎ আমি এই যে E1টা যে বের করলাম,
আসো এখানে দেখা দিই ব্যাপারটা। হ্যাঁ, এই দেখো এখানে আমরা যেই বললাম যে ফোটন সংখ্যা, এই যে মোট ফোটন সংখ্যা, এই যে এটা কিন্তু মোট ফোটন সংখ্যা সমান সমান এই যে ই, এটা কোন ই, এটা হচ্ছে যে এই ইটা, এটা কোন ইটা 3 × 10⁻⁸, এটা ডিভাইডেড বাই কোনটা তোমার, এই যে দেখো E1, এই E1টা। তাহলে তুমি কি কিছু একটা সংখ্যা পাবা, এই সংখ্যাটা আমি একটু যদি লিখে দেই, এই সংখ্যাটা পাবা 10⁻11টি। তাহলে তোমাকে তো আমি বললামই একটু আগে, দেখো প্রত্যেকটা ফোটন যেহেতু ফোটো ইলেকট্রিক ক্রিয়া প্রদর্শন করে, তাহলে প্রত্যেকটা ফোটন কি একটা করে ইলেকট্রন কি করবে, নির্গত করবে। তাহলে এখানে আমি ফোটন সংখ্যা পাইলাম 10⁻11টি, অতএব কতগুলো ইলেকট্রন নির্গত করবে, 10⁻11টি ইলেকট্রন নির্গত করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, দেখো মানে তারা ওরাই যে সব যে ঝামেলা হয় এটা আসলে তোমরা বুঝবো না। তো বিহাইন্ড দ্য সিন তোমাদের শুভ ভাইয়া তোমাদের ম্যাথের 10 নম্বর কোশ্চেন দিতেই ভুলে গেছে। তো এটা আপলোড হবে, চিন্তা করো না, আস্তে আস্তে আপলোড হবে। এটা তোমাদের পরীক্ষার পর আপলোড দিবে 10 নম্বরটা। আর আমরা 8 নম্বরটা একটু করি। হ্যাঁ, 8 নম্বরটা কি? 8 নম্বরটা হচ্ছে তোমার একটি বস্তু স্থির অবস্থায় ছিল, একটা বস্তু স্থির অবস্থায় ছিল। ওকে, আচ্ছা আমি কোশ্চেনটা পড়ি। স্থির অবস্থায় ছিল 15 নিউটনের বল। আচ্ছা 15 নিউটনের বল 4 সেকেন্ড ধরে ওই বস্তুর উপর কাজ করছে, বুঝছো? তারপর কি বলছে, আর কোনো বল কাজ করলো না। তাহলে বল যদি 4 সেকেন্ড পর অফ হয়ে যায়, তখন ওই যে এই যে 15 নিউটন বলের পর 15 নিউটন বল 4 সেকেন্ড ক্রিয়া করার পর ওর যে বেগটা হয়েছে, ওই বেগ নিয়ে কিন্তু পরবর্তীতে চলতে থাকবে, যেহেতু আর কোনো বল ওর মধ্যে নাই। ওকে, বা ওর উপর কাজ করতেছে না। তারপর কোশ্চেন করছে কি, বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেল। আচ্ছা গেল, তোমাকে কোশ্চেন করছে বস্তুটির ভর বের করো, বস্তুটার ভর বের করো, বস্তুর ভর বের করো। তাহলে আমরা জানি F = m × a, এফ এর মান হচ্ছে 15, m × a এর মানটা বের করলে কি হয়ে যাচ্ছে, আমরা এর মানটা বের করার ট্রাই করবো। ঠিক আছে, দেখো একটু কি সিনারিটা তোমাকে বুঝাবো। দেখো সিনারিটা অনেকটা এরকম, সিনারিওটা অনেকটা এরকম যে তোমার কি, তোমার একটা বস্তু আছে এখানে, এই যে এখানে এরকম একটা বস্তু আছে। ঠিক আছে, এই বস্তুর উপর তুমি কি করলাম, এই বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করলাম, এই বস্তুর উপর তুমি একটা বল প্রয়োগ করলা 15 নিউটন। ঠিক আছে, এই বল প্রয়োগ করার ফলে এই বস্তু কি হয়েছে, তোমার এই বস্তু তোমার এই যে একটু সরে গেছে। হ্যাঁ, কতটুকু তোমার চলছে, কতক্ষণ চলছে, 4 সেকেন্ড চলছে। তুমি এই পয়েন্ট থেকে কী করছো, বলটা অ্যাপ্লাই করে ছেড়ে দিছো। বলটা অ্যাপ্লাই করা ছেড়ে দেওয়ার পর কি হয়েছে, এই বস্তুটাই তোমার আরও 9 সেকেন্ড কী করছে, গেছে, আরও 9 সেকেন্ড চলছে, আরও 9 সেকেন্ড এখানে কি চলছে। এবং এই 9 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 54 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবং এই যে এখানে যে কেসটা আছে, এই কেসটা কিন্তু সমবেগ, এটা কিন্তু সমবেগ। কারণ কি ভাইয়া বলো তো, তোমার বল 4 সেকেন্ড পর ছেড়ে দিছে, তাহলে এই যে এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই যে 9 সেকেন্ড যে ভাইয়া চললো, এই 9 সেকেন্ড কিন্তু সমবেগে চলছে। তাহলে আমি কিন্তু চাইলে বলতে পারবো যে 4 সেকেন্ড পর এই বেগটা কত হয়েছে, এই বেগটা কিন্তু বের করতে পারবো। এই S = আমরা কি জানি, VT। তাহলে এখানে তোমার V = S/T, এস এর মান হচ্ছে 54/9, অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড, তোমার কি বেগ। অর্থাৎ এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তোমার 6 মিটার পার সেকেন্ড বেগেও চলতেছিল। ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা এখন খেয়াল করো, আমাদের তো ত্বরণ বের করতে হবে। আমরা কি জানি A = V - U/T। আচ্ছা, যতক্ষণ সময় ধরে বল দিছে ততক্ষণ এই ত্বরণ ছিল, তাই না? তাহলে এইখানে তোমার বেগের মান কত, 6, এবং বস্তু প্রথম ছিল স্থির অবস্থায়। ওকে, আচ্ছা এই যে এখানে আদি বেগ কত, 0, 4 সেকেন্ড পর এখানে বেগ হচ্ছে 6। ওকে, আচ্ছা টি কি, যতক্ষণ সময় বলটা প্রয়োগ করছো, তাহলে 4, তাহলে 6/4। ওকে, তাহলে এখানে আমি যদি করি 15 = m × 6/4, তাহলে এখানে 4×15 কত, 60, /6 = m, m = 10 কেজি। শেষ আমাদের ম্যাথটা। ওকে, তারপর কি বলছে, তারপর বলছে সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ একটি বস্তুর বেগ। আচ্ছা একটা বস্তুর বেগ দিছে, একটা বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা যখন বেগ 3 মিটার পার সেকেন্ড, তখন সরণ কত, 4 মিটার। ওকে, তারপর কি বলছে, আবার যখন বেগ 4 মিটার পার সেকেন্ড, আবার যখন বেগ 4 মিটার পার সেকেন্ড, তখন সরণ কত, 3 মিটার। তোমাকে কোশ্চেন করছে কি, বিস্তার কত, পর্যায়কাল কত। আচ্ছা প্রথম কোশ্চেনটা করছে আমাদের, করছে বিস্তার কত, সেকেন্ড কোশ্চেন আমাদের করছে পর্যায়কাল কত। তাহলে আসো আমরা আগে এটার সমীকরণ বানাই, দুটো সমীকরণ বানাই। দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি যে V = A√A² - x²। আচ্ছা এই সূত্রটা আমি যদি অ্যাপ্লাই করি দুই জায়গায়, তাহলে কি হবে, দেখো
যখন তোমার বেগের মান 3 সরণ 4, তাহলে বেগের মান 3 আমি একবার স্কোয়ার করে দিই যাতে √2 উঠে যায়, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9 ওমেগা স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সরণ কত 4 অর্থাৎ 16, এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো এবং বেগের মান যখন কত 4 তখন সরণ হচ্ছে 3 অর্থাৎ 16 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 9, 2 নম্বর সমীকরণ। ওকে, তুমি যদি 1/2 দাও তাহলে 1/2, তাহলে কত হবে 9/16 ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 16 এ স্কোয়ার মাইনাস 9। ওকে, তাহলে এখানে 9a স্কোয়ার মাইনাস 81, 16a স্কোয়ার মাইনাস 256। ওকে, তারপর আসো, তারপর আমরা একটা একটু করি, এখানে আগাই। তাহলে এখানে কত হবে বলো তো, তোমার হবে হচ্ছে 16a স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার ইকুয়ালস টু 256 মাইনাস কত হবে 256 মাইনাস 81। ওকে, তাহলে শুরু থেকে নয় বদল হচ্ছে 7a স্কোয়ার, তোমার 50 থেকে 80, আচ্ছা 55, 175 হবে, 175 হবে, এ স্কোয়ার হবে 25 অর্থাৎ এ হবে শুধু 5, এর মান হবে শুধু 5। এই প্রথমটা আমি বের করে ফেললাম, তারপর বলতে পর্যায়কালের মানটা কত। তাহলে দেখো পর্যায়কালটা আমরা এখানে একটু নির্ণয় করে ফেলি। তাহলে পর্যায়কাল কত আমরা জানি হচ্ছে ওমেগা ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, অর্থাৎ টি ইকুয়ালস টু টোয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে তোমার কি লাগবে, ওমেগার মানটা লাগবে না, তাহলে ওমেগার মানটা কী হবে বাবা, এর মানটা যে কোনো একটা সূত্রে বসায় দাও। যেমন দেখো এ ইকুয়ালস টু 5, তো তাহলে তুমি এটা কোথায় বসাবো বলো তো, তুমি এটা 2 নম্বর সমীকরণে বসায় দাও। তাহলে দেখো আমি যদি 2 নম্বর সমীকরণে যদি বসায় দিই, তাহলে আমি 2 নম্বর সমীকরণ থেকে কী পাই, 2 নম্বর সমীকরণতে পাই 16 ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, 1 নম্বর সমীকরণে বসাতে পারতাম ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার কত 5 না, এ স্কোয়ার হচ্ছে 25, এর মান যেহেতু 5 তাহলে 25 মাইনাস 9। ওকে, 25 মাইনাস 9 হচ্ছে 16, এটা হচ্ছে 16, এই 16 কাটা, তাহলে ওমেগা ইকুয়ালস টু জাস্ট 1। ওকে, তাহলে এখানে টি ইকুয়ালস টু টোয়াইস পাই ইন্টু 1 অর্থাৎ টোয়াইস পাই সেকেন্ড, অ্যান্সার শেষ। তাহলে বুঝতে পারছো। তারপর আসো, বলছে কি বর্তনীর চিত্র অনুযায়ী ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত। আচ্ছা, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ আমরা কিন্তু কি জানি বলো তো, ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ সি ইকুয়ালস টু হাফ, শক্তির পরিমাণ, সরি আমি একটু ভুল লিখছি, এখানে ভুল লিখছি, সঞ্চিত শক্তির পরিমাণ ইকুয়ালস টু হাফ সি ইন্টু ভি স্কোয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছো, এখানে সি এর মান দিয়ে দিছে 6 মাইক্রোফ্যারাড, এই যে সি এর মান তোমাকে দিয়ে দিছে 6 মাইক্রোফ্যারাড। এখন তোমাকে জানো কি বের করতে হবে, এই ধারকের দুই পাশের বিভব কত, অর্থাৎ ভি অফ সিডি, অর্থাৎ বের করতে হবে ভি অফ সিডি কত। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি হাফ, এটা একটু টাফ আছে ম্যাথটা, দেখো হাফ সি, টাফ না একটু কনসেপচুয়াল ম্যাথটা। তাহলে এখানে লিখতে হবে আমাদের কি, এখানে আমরা লিখবো হচ্ছে তোমার ভি অফ সিডি হোল স্কোয়ার। এখন এটা করবো কীভাবে, আসো করি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা তো তোমরা অবভিয়াসলি জানো, তোমার এখান থেকে যখন কারেন্টটা বের হবে, তখন এই কারেন্টটা একটা ভাগ হবে এই দিকে, একটা ভাগ হবে এই দিকে, এবং ধারক দিয়ে যেহেতু কোনো কারেন্ট যায় না, তাহলে I1টা এদিকেই যাবে, I2টা কি এদিকেই যাবে। ব্যাপারটা কি বুঝতে পারলা, তার মানে খেয়াল করো তো, তোমার এই 3 আর 9 শ্রেণীতে আছে, 4 আর 2 শ্রেণীতে আছে। আমি বের করি I1 আর I2 এই মানগুলো কত, আমি এটা একটু বের করি। তাহলে খেয়াল করো তো, আবার এটাও কিন্তু বুঝতে পারতেছো ভাই, খেয়াল করো তো, এই পয়েন্টটা এর সাথে কানেক্টেড, এই পয়েন্টটা কি বি এর সাথে কানেক্টেড। তার মানে যে এই যে দেখো, আমি তোমাকে একটু যদি এটা দিয়ে যদি দেখাই, দেখো এখানে যে এটা আছে না, এইটা, হ্যাঁ এটাও কিন্তু তোমার 12 ভোল্ট ব্যাটারিটা কানেক্টেড, আবার এই পোর্শনটাও কিন্তু তোমার কি 12 ভোল্ট ব্যাটারিটা কানেক্টেড, অর্থাৎ এ বি এই দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, আবার এ বি মানে হচ্ছে এই পোর্শনটারও দুই প্রান্তের ভোল্টেজ কত 12 ভোল্ট। ব্যাপারটা কি বুঝতে পারলাম। তাহলে আসো আমি এ থেকে সি, সি থেকে বি, অর্থাৎ I1 এর মানটা বের করি। তাহলে I1 এর মানটা বের করার জন্য সূত্র কি আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। ওই এটা আমি আবার কি দিয়ে লিখতেছি, ওকে তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু আই আর, অর্থাৎ তোমার বলতে পারো আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে I1 ইকুয়ালস টু ভি এর মানটা কত খেয়াল করো তো, এ সি বি এই দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু 12 ভোল্টই, তাহলে 12 ভোল্ট, এবং এ সি বি এই তারের মোট তুল্যরোধ কত 9 এবং 3 12, তাহলে I1 হচ্ছে তোমার কত 1 অ্যাম্পিয়ার। সিমিলারলি I2 এর মানটা কত হবে, I2 এর মান হবে 12 ডিভাইডেড বাই এই দুই প্রান্তের রোধ কত 4 2 8 8, অর্থাৎ 12/8 কত, এসো 12/8 কত হয়, হ্যাঁ 12/8 হচ্ছে 4 কে 4 4 দুগুণে 8, এটা হয় হচ্ছে তোমার 3/2, তাই না, 3/2 কি হয়, হ্যাঁ তাহলে 3/2 হয়। তাহলে I1 I2 এর মানটা বের করে ফেলছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কি বের করব, এখন আমি এরকম একটা জিনিস বের করব, ঠিক আছে, দেখো আমি বের করব হচ্ছে ভি অফ এসি বের করব।
আমরা জানি ভি অফ এসি সমান সমান হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ সি। ওকে, তাহলে ভি অফ এসি মানে কি, ভি অফ এসি মানে হচ্ছে তোমার দেখো এসি দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে I1, আর এসি এর রোধটা কত, এসি এর রোধটা হচ্ছে 3। ওকে, তাইলে ভি অফ এসি কে ভি অফ এ মাইনাস ভি অফ সি লিখতে পারি। I1 এর মানটা কত, এই I1 এর মানটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 × 3 কত হবে 3 ভোল্ট। ভি অফ এসি হচ্ছে 3 ভোল্ট, এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরি। তারপর খেয়াল করো এখানে, তারপর এখানে কি করতে পারি, দেখো একসাথে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু আমাদের এখানে করতে হইতেছে, বুঝতে পারতেছো, এখানে কতগুলো স্টেপ আমাদের করতে হইতেছে। তারপর খেয়াল করো আমি ভি অফ এডিটা বের করি, ভি অফ এডি, ভি অফ এডি, ভি অফ এডি মানে হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ ডি। ওকে, তাহলে ভি অফ এডি এটা বাই করবো কি হবে, তাহলে এডি অংশের ভোল্টেজ হচ্ছে এডি অংশের কারেন্ট, তাহলে এডি অংশের কারেন্ট হচ্ছে I2, এডি অংশের রোধ কত 4, অর্থাৎ ভি অফ এ মাইনাস ভি অফ ডি ইকুয়ালস টু I2 এর মান কত 3/2, তাহলে 3/2 × 4, তাহলে কত হয় এখানে, এখানে হয় হচ্ছে তোমার এখানে হয় কত, এখানে ভুল গেছে একটা জিনিস, আরেকবার 4K, আরে আবার এসে ভিডিওতে, আচ্ছা তাহলে এখানে একটা জিনিস তো ভুল হইতেছে, এখানে তোমার 3 × 1, 12/8 3/2, এখানে তো এটা আসার কথা না। এসি, এসি এর মান হচ্ছে এসি, এসি, এসি দিয়ে I1, I1, I1 1 × 3, 3 ভোল্ট, এখানে I2 3/2 × 4, দুইকে 4 গেলে 2, 6 ভোল্ট, ভিএ মাইনাস ভিডি 6 ভোল্ট। আমি জানি না যে আমার ভুল হতেছে নাকি, তবে আমার মানে ইনার ফিলিংস বলতেছে যে আমার ভুল হচ্ছে, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আসো আমি এটা করি, ভিএ মাইনাস ভিডি ইকুয়ালস টু 6 ভোল্ট, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমি জানি না যে আমার কোথায় ভুল হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার ভুল হচ্ছে, খটকা লাগতেছে একটা। আচ্ছা এখন খেয়াল করো, আমি যদি 2 থেকে যদি 1 যদি বিয়োগ দিই, দেখো ভাইয়া 2 বিয়োগ 1, তাহলে জানো আমি কী পাবো, আমি পাবো হচ্ছে তোমার, এটা এমন আসতেছে কেন, তো এমন আসার কথা না। দেখো আমি যদি 2 থেকে যদি 1 যদি বাদ দিই, তাহলে আমি পাবো হচ্ছে ভিসি মাইনাস ভিডি, তাহলে ভিসি মাইনাস ভিডি হচ্ছে 6 - 3 অর্থাৎ 3, তাহলে ভিসি মাইনাস ভিডি এটাকে আমি কি বলতে পারি, ভি অফ সিডি। তাহলে ভি অফ সিডি যদি 3 ভোল্ট যদি হয়, তাহলে হাফ ইন্টু 6 মাইক্রোফ্যারাড, তাহলে 6 × 10⁻6 ইন্টু ভি অফ সিডি, তাহলে ভি অফ সিডি এর মান কত, এখানে 3, তাহলে 3 স্কোয়ার হচ্ছে তোমার 9, তাহলে এখানে যেটা হবে এটাই হচ্ছে অ্যান্সার, এত জুল হচ্ছে অ্যান্সার। আশা করি আমি তোমাকে এটা বুঝাতে পারছি, ব্যাপারটা কি বুঝতে পারছো, আমি কি এখানে কোনো ভুল করছি, আমার অ্যান্সারটা একটু দেখি, দাঁড়াও অ্যান্সারটা এখানে একটু দেখি, এখানে তোমার এখানে কি শুভ রোধগুলো ঠিক বলছিলে, 4 2 শিওর, হাই রে, দেখো আমি কত বড় একটা বোকার মতো কাজ করছি, 4 আর 2 6, 4 আর 2 6, আমি এখানে লিখি 4 আর 2 8, দেখছো 4 আর 2 6, ভাই এটা হচ্ছে 12/6, 12/6, 12/6, এই রে আমি যে ভুল যে করছি, আমি বললাম না এটা খটকা লাগতেছিল। হ্যাঁ I2, এই যে দেখো I2 সমান সমান কি হবে, হ্যাঁ V/R না, এই যে দেখো V/R হবে না, তাহলে V কি 12 ভোল্ট, আর মানে কি যে ADB, এর রোধের অংশ 4 আর 2 কত 6 না, আমি তো গুণ করে ফেলছি 8, তাহলে এটা হবে 2, এটা যদি হয় 2, তাহলে এখানে কত হবে দেখো, এই যে এখানে কত হবে, তাহলে এখানে তোমার হবে হচ্ছে তোমার তোমার 2 × 4, অর্থাৎ এখানে তোমার হবে 8 ভোল্ট, এখানে হবে আমাদের 8 ভোল্ট। ওকে, অর্থাৎ এখানে আমার কি হবে, এখানে আমাদের হবে 8 ভোল্ট। ওকে, তাহলে এটা যদি হয় 8 ভোল্ট, এটা কিন্তু আমার কি হয় বলো তো, এটা হবে কত, এটা হবে কত, এটা হবে আমার 8 - 3 5 ভোল্ট, এবং তাহলে তুমি এখানে কত বসাতে পারবা, এখানে তোমার VCD² 25, এখানে হবে হচ্ছে 25। ওকে 25, তাহলে 25, তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে 10⁻6 × 25, যা আসবে এত জুল, একটু ক্যালকুলেশন করে নিও। তারপর আসো আমরা 11 নাম্বারটা করি, বলছে কি একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন বলছে। আচ্ছা
অক্সিজেন গ্যাসের আয়তন বলছে 1 × 10⁻² মিটার কিউব। ওকে, তারপর কি বলছে, এর তাপমাত্রা 300 কেলভিন, এটা বলছে চাপ বলছে এত, বলছে তাপমাত্রা স্থির রেখে, আচ্ছা তাপমাত্রা স্থির রাখছি, তাপমাত্রা স্থির রেখে তোমার তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেওয়া হলো, ফলে চাপ কমে, চাপটা কমছে, তাহলে চাপের পরিবর্তন হয়েছে, চাপ কমে এত হয়, বুঝতে পারছি। ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় করো, তাহলে ভর নির্ণয় করতে বলছি, এখানে একটা জিনিস বুঝতে হবে কিন্তু, চাপ কমছে, এখানে কিন্তু আর কোনো কিছু কিন্তু কমে নাই, ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো কিছু, এই একটা কেন আসছে, হ্যাঁ এখানে কিন্তু তোমার আর কোনো কিছু কমে নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমাদের আর কোনো কিছু ভাইয়া কমে নাই, যাই হোক দরকার নেই, এরকম থাকুক। আচ্ছা তাহলে এখানে তোমার কি কি আছে একটু খেয়াল করো, এখানে তোমার আছে হচ্ছে প্রথম T1, T1 সমান সমান 300 কেলভিন, V1 সমান সমান তোমার কত আছে 2.5 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এখানে P1 সমান সমান কত আছে, P1 সমান সমান আছে হচ্ছে, ও সরি 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 এখানে হচ্ছে তোমার একটু ভুল করছি আমি, এখানে তোমার কত, এখানে তোমার হচ্ছে V1, আর কি আছে এখানে, এখানে আছে হচ্ছে তোমার 1 × 10⁻² এত মিটার কিউব। P1 কত, P1 হচ্ছে 2.5 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এখানে P2 এর মানটা কত আছে, এখানে P2 এর মানটা আছে হচ্ছে 1.3 × 10⁵, আর এটাই কিন্তু T2, এটাই কিন্তু V2, বুঝতে পারছো কেন, খেয়াল করো, এটা তুমি যে সিলিন্ডারে দিছো এই সিলিন্ডারে কিন্তু কোনো পিস্টন নেই, ঠিক আছে, এই সিলিন্ডারটা হার্ড, কঠিন, এবং এই সিলিন্ডারের আয়তন কিন্তু চেঞ্জ হবে না, চাপ কমে যাক কিন্তু আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে কোনো কি নাই, ওইখানে কোনো পিস্টন নাই। ব্যাপারটাকে বুঝতে পারলাম। এখানে আবার তোমরা কনফিউজড হও না যে ভাইয়া চাপ কমতেছে আয়তন কি বেড়ে যাবে নাকি, না ভাই এখানে আয়তন বাড়বে না কমবে না, কারণ আয়তন যে সিলিন্ডারে রাখছো সেই সিলিন্ডারের আয়তনটা কি ফিক্সড আয়তন না, ভরটাকে বা অণুগুলাকে যে সিলিন্ডারে রাখছো সেই সিলিন্ডারের আয়তন কিন্তু ফিক্সড, এটা কিন্তু তোমার কমবেও না বাড়বেও না। তোমার সৌভাগ্য জানি কেন হাসতেছে আমি জানি না জিনিসটা, এখানে কি আপলোড হয় না ওটা, আচ্ছা যাই হোক, তাহলে P2 আমি বের করে ফেলছি। হুম, আচ্ছা তাইলে এখানে P2 এর মানটা কত, আসো P2 এর মানটা আমি একটু এখানে লিখলাম, তো এখন আমি এখানে কি করব, ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় করো, তাইলে এখানে এখানে তোমার অক্সিজেনের ভর নির্ণয় করো, হ্যাঁ এখানে তোমার বলছে কিছু অক্সিজেন বের করে নেওয়া হলো, এই দেখো কিছু অক্সিজেন তোমার কি বের করে নেওয়া হয়েছে না, আচ্ছা তাহলে তোমার কিন্তু কিছু অক্সিজেন বের করে নেওয়ার পরে কিন্তু কি হয়েছে, চাপটা কমে গেছে, বলছে অক্সিজেনের ভর নির্ণয় করো, আসো ভরটা নির্ণয় করি, আমরা এটা কোন সূত্র দিয়ে করব, আমরা এই সূত্র দিয়ে করব, আমরা জানি PV ইকুয়ালস টু, আমি যদি এটা যদি একটু চেঞ্জ করি, হ্যাঁ তোমার আমরা জানি PV ইকুয়ালস টু nRT, অর্থাৎ আমরা আবার বলতে পারি PV ইকুয়ালস টু W/m × RT, অর্থাৎ PVM ডিভাইডেড বাই RT ইকুয়ালস টু কি W, এই Wটা কি তোমার ভর তাই না, এটাই কিন্তু তোমার ভর, তাইলে আমি কিন্তু এখানে জানো কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি দেখো W1 ইকুয়ালস টু P1 V1, আচ্ছা আমি V1টাকে শুধু VA লিখি, এখানে আমি M R/T, এবং আমি আরও কি লিখতে পারি W2 সমান সমান লিখতে পারি হচ্ছে P2 VM ডিভাইডেড বাই RT। ওকে, তাহলে আমাকে বলছে ভর কমে গেছে, তাহলে কতটুকু ভর কমছে, তাহলে আমি যদি ভাই বলি ডেল W সমান সমান W1 - W2, কেন, কারণ এখানে W1 এর মানটা কিন্তু বড়, কারণ তোমার অক্সিজেন বের করে নেওয়ার পর চাপ কিন্তু কমে গেছে, দেখো তুমি কিছু ভর বের করে ফেলছো না, তাহলে W2 এর মানটা কিন্তু কমে গেছে, তাহলে যেই ডিফারেন্সটা হবে সেটা কিন্তু W1 - W2। ওকে, তাহলে W1 - W2 তুমি যদি এই মানগুলো যদি একটু বসায় দাও, তাহলে দেখো তো এখান থেকে কি করতে পারো, VM ডিভাইডেড বাই RT কমন নিতে পারো, এখানে থাকবে হচ্ছে তোমার কি P1 - P2 ওকে, তাহলে এখানে আমি মানগুলো একটু বসায় দিই, দেখো V এর মান কত, V এর মান আছে 1 × 10⁻², M এর মান কত, অক্সিজেন আণবিক ভর 32 গ্রাম, এটাকে কেটে নিতে হবে × 10⁻³ এত কেজি, আর এর মান SI এককে 8.31, T এর মান দিয়ে দিয়েছে 300 কেলভিন, এবং P1 - P2 এটা কত হবে দেখো তো, এটা হবে হচ্ছে 2.5 - 1.3 × 10⁵। ওকে, এটা করলে কি আসে, এটা করলে কি কিছু একটা আসে না, এটা কত আসে, এটা কত আসে, হাসিস না, এটা আসে হচ্ছে তোমার 0.015 কেজি, 0.015, আমি যদি স্পেসিফিকলি যদি লিখে দিচ্ছি এটা হচ্ছে 39 কেজি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। তোর কি মনে হচ্ছে এটা ভুল হয়েছে, না এটা কিন্তু ভুল হয় নাই কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে আসো আমরা তারপর একটা করে, সীসার স্বাভাবিক ঘনত্ব 11.4 গ্রাম সেন্টিমিটার পার কিউব, এবং আয়তন গুণাঙ্ক এত হলে এত চাপে সীসার ঘনত্ব কত হবে, এই তো একটা কঠিন কোশ্চেন,
এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো? তাহলে এখানে স্বাভাবিক ঘনত্ব আসিস না শুভ, স্বাভাবিক ঘনত্ব এত, এখানে বলছে আয়তন গুণাঙ্ক দিয়ে দিচ্ছে। আচ্ছা আয়তন গুণাঙ্ক হচ্ছে এত নিউটন পার মিটার স্কোয়ার হলে এত চাপে, হ্যাঁ দেখো এত চাপে বলছে, তাহলে চাপের মানটা দিচ্ছে। এটা আসলে কি জানো? পীড়ন, এটা পীড়ন। হ্যাঁ, এত চাপে সীসার ঘনত্ব কত হবে? তাইলে আমরা কিন্তু এটা জানি কিন্তু ভাই বাল্ক মডুলাস ভি ইকুয়ালস টু কি বলতো, তোমার যে পীড়ন বা এটাকে চাপও বলতে পারো ডিভাইডেড বাই বিকৃতি, ডেল ভি ডিভাইডেড বাই ভি। ওকে, বাল্ক মডুলাস লেখা হয় নাই, বাল্ক মডুলাস বি হবে, বাল্ক মডুলাস এখানে বি হবে। তাহলে আমি কিন্তু বলতে পারি কি জানো? ডেল ভি ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু পি বাই বি। ওকে, তাহলে এখানে ডেল ভি সমান সমান কি লিখতে পারি? পি বাই বি ইন্টু ভি। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো তো, তুমি যখন চাপ দিবা, এই দেখো এত চাপে তুমি যখন চাপটা দিবা তখন আয়তন কিন্তু কি কমে যাবে না? আয়তন কিন্তু তোমার কি কমে যাবে। তাইলে আমি কি এখানে লিখতে পারি না ডেল ভিটা মানে কি ভি মাইনাস আয়তন কমে যে গেছে, হ্যাঁ এই কমানোটা কত? ভি প্রাইম। বুঝতে পারছি? দেখো এটা হচ্ছে আগের আয়তন, এটা হচ্ছে কমার পরের আয়তন। ভি হচ্ছে আগের আয়তন, চাপ দেওয়ার পর যে আয়তনটা হয়েছে এটা হচ্ছে ভি প্রাইম। ওকে, তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? পি ভি ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে আমি কিন্তু একটা জিনিস লিখতে পারি যে ভি প্রাইম সমান সমান কি লিখতে পারি? ভি যদি কমন নাও 1 মাইনাস পিবি। আচ্ছা, এটা আমি কেন বের করলাম দেখো একটু পরেই বুঝতে পারবা, এটা একটু পরেই বুঝতে পারবা। এটা আমি কি চাপ দেওয়ার পর কত আয়তন, এটা হচ্ছে চাপ দেওয়ার পর আয়তনটা কত, বুঝতে পারছি? ভি প্রাইম চাপ দেওয়ার পর আয়তনটা কত। এখন তোমাকে কোশ্চেন করছে কি দেখো, এত চাপে সীসার ঘনত্ব কত, এত চাপে সীসার ঘনত্ব কত, তার মানে তোমার সীসার ঘনত্ব ছিল এত, চাপ দেওয়ার পর সীসার ঘনত্ব কত হবে এটা চাইছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ঘনত্বের সূত্র রো ইকুয়ালস টু এম বাই ভি। ওকে, এবং রো প্রাইম সমান সমান কি লিখতে পারি ভাইয়া? এম বাই ভি প্রাইম। এখন একটা জিনিস চিন্তা করো, তুমি চাপ দেওয়ার ফলে সীসা তো আর অন্য কিছু হয়ে যাবে না, তাই না? সীসা তো সীসাই থাকবে, তাহলে সীসার ভর তো আর চেঞ্জ হচ্ছে না, বুঝলাম? আচ্ছা, সীসার ভর চেঞ্জ হচ্ছে না, তাহলে এখানে সীসার ভর কিন্তু আমি চেঞ্জ করবো না। চেঞ্জ না করে আমি যদি মানগুলো যদি একটু বসায় দেই, তাহলে এম দেখো তো ভি প্রাইমের মানটা আমি কত বসাতে পারি? ভি 1 মাইনাস পি বাই বি। ওকে, তাহলে বলতো এম বাই ভি মানে কি? এম বাই ভি মানে কিন্তু রো, তাহলে রো 1 মাইনাস পি বাই বি। ওকে, 1 মাইনাস পি বাই বি। তাহলে আমি একটা সূত্র পেলাম, রো প্রাইম ইকুয়ালস টু রো 1 মাইনাস পি বাই বি। যদি মনে রাখতে পারো তাহলে তো অনেক ভালো, যদি মনে রাখতে না পারো তাহলে আমার মতো কষ্ট করে বের করতে হবে। তাহলে আসো, আমি সাজেস্ট করবো এটা মনে রেখে দিও, ঠিক আছে? তাহলে আসো আমি একটু এই মানগুলো বসাই এখানে, আমি একটু এখানে যদি মানগুলো যদি একটু বসায় ফেলি, তাহলে ভাই মানগুলো কত হবে? এখানে মানগুলো অনেকটা এরকম হবে, তাই না? যে তোমার রোয়ের মানটা কত? রোয়ের মানটা হচ্ছে 11.4, 11.4। এগুলোকে কেজিতে নেওয়া লাগবে না, ঠিক আছে? কারণ কি পি এর একক আর বি এর একক কিন্তু একই, পি আর বি এর এককগুলো যদি কাটা যায় তাহলে রোয়ের যে একক রো প্রাইমের কি একই একক আসবে, বুঝতে পারলাম? তাহলে 1 মাইনাস পি এর মান কত? পি এর মান তোমার হবে হচ্ছে 3 ইন্টু 10⁸। এখানে ভি এর মান কত? এখানে তোমার ভি এর মান হচ্ছে 0.8 ইন্টু 10⁻10 ইন্টু 10⁻10। ওকে, তাহলে এখান থেকে তোমার যে মানটা আসবে সেই মানটা কত আসবে? সেই মানটা কত আসবে? 11.844, 11.844, 11.844 গ্রাম সেন্টিমিটার পার কিউব। ওকে, গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এটাও আমি বুঝতে পারলাম। তারপর আসো, তারপর কি? 0°C তাপমাত্রার 1 কেজি বরফকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করা হলো, এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তাহলে খেয়াল করো, আমার এখানে অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে? দেখো প্রথম হচ্ছে তোমার কি আছে, এখানে তোমার 0°C টেম্পারেচার আছে। তাহলে 0°C টেম্পারেচারে কি আছে? 0°C টেম্পারেচারে তোমার প্রথম আছে এখানে বরফ, বুঝতে পারছি? তারপর কি হবে বলো তো? তারপর এখানে কি হবে? এই দেখো বরফ থেকে তোমার প্রথম হচ্ছে 0°C পানি হবে, 0°C পানি থেকে তোমার কি 100°C পানি হবে, 100°C পানি থেকে তোমার কি হবে? 100°C বাষ্প হবে, তাই না? এগুলো আমরা কিন্তু জানি। তাহলে 0°C পানি থেকে 0°C কি হবে? সরি, বরফ থেকে 0°C পানি হবে, 0°C পানি থেকে 0°C 100°C পানি হবে, 100°C পানি থেকে 100°C কি হবে? বাষ্প হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তোমাকে বলছে এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে। তাহলে দেখো আমার মোট ধাপ কয়টা হলো? আমাদের কিন্তু এখানে মোট ধাপ হয়েছে ভাই 4টা। এই দেখো 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4টা ধাপ তো না, 3টা ধাপ হয়েছে। তাহলে আসো আমি 3 ধাপে এনট্রপির পরিবর্তন নির্ণয় করি। তাহলে এই ধাপের এনট্রপিকে আমি যদি S1 ধরি, খেয়াল করো তো এটাকে আমি আপেক্ষিক তাপ দিয়ে করবো নাকি সুপ্ত তাপ দিয়ে করবো? অ্যান্সার হচ্ছে সুপ্ত তাপ দিয়ে করবো। কেন? কারণ এখানে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে এখানে S1 কি হবে?
এম এল এফ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে এম এর মান কত, 1 কেজি তোমাকে বলে দিছে, এল এফ কত, এটা মুখস্থ থাকার কথা 336000, টি এর মান কত, এখানে যে তাপমাত্রা আছে সেটা ক্যালভিনে বসাবা, 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 ক্যালভিন, কোনো কিছু একটা মান আসবে। আসো এখানে আমি এস টু এর মানটা বের করি। এস টু আমি কোন সূত্র দিয়ে করবো, খেয়াল করো তো, পানি থেকে পানি, অবস্থার পরিবর্তন হয় না, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে। আর তাপমাত্রার পরিবর্তন হলে আমি কোন সূত্র নেই, এম এস লন টি ফাইনাল ডিভাইডেড বাই টি ইনিশিয়াল, এম এর মান 1, এস পানির জন্য আপেক্ষিক তাপ 4200, এটাও তোমাদের মনে থাকার কথা, লন টি ফাইনাল 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 373 ক্যালভিন, এগুলো কিন্তু ভুলও করবে না কিন্তু, 0 ডিগ্রি সেলসিয়াস 272 ক্যালভিন, এখান থেকে কিছু একটা আসবে 273, ওকে। তারপর এখানে এস থ্রি, তাহলে এস থ্রি সমান সমান কত হবে তোমার, এম এল ভি ডিভাইডেড বাই টি, কেন, কারণ 100 থেকে 100 পানি থেকে বাষ্প হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এম এর মান কত, এখানে এম এর মান তোমার হবে হচ্ছে 1, এল ভি এর মান কত 2268000, আমি যদি ভুল না করি তাহলে এটাই হবে 2268000, 1 2 3, হ্যাঁ শিওর, ওকে 2268000, আচ্ছা ডিভাইডেড বাই টি এর মান কত 373, তাহলে এখান থেকে ওকে তুমি কিছু একটা পাবা, ঠিক আছে। তাহলে এত জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন, তখন তুমি যদি মোট যদি এনট্রপি বের করতে চাও, তাহলে এস ইকুয়ালস টু হবে S1 প্লাস S2 প্লাস S3। আমি তোমাকে যদি একটু লিখে দেই, এটা কত আসছে, H621.85 জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন। আশা করি তুমি এই ম্যাথটাও বুঝতে পারছো। আসো আমরা আমাদের লাস্ট ম্যাথটা করে ফেলি। তেজস্ক্রিয় রেডনের অর্ধায়ু বলছে, তেজস্ক্রিয় রেডনের অর্ধায়ু 3.8 দিন। আচ্ছা তোমার বলছে আদি পরমাণুর সংখ্যা 30% ক্ষয় হতে, 30% ক্ষয় হতে কত সময় লাগবে। আচ্ছা তাহলে আমার এখানে কি দিছে, দেখো এখানে আমার টি হাফ দিছে, টি হাফ আমার কত দিছে 3.8, আমি কিন্তু এখান থেকে কিন্তু ল্যামডার মানটা বের করতে পারি। তাহলে ল্যামডা সমান সমান কত পাবো, ল্যামডা সমান সমান হচ্ছে তোমার লন 2 ডিভাইডেড বাই টি হাফ, অর্থাৎ লন 2 ডিভাইডেড বাই কত 3.8, এটা কি কিছু একটা পাবো, ওকে। তাহলে এটা আমি প্রথম লিখে দিলাম। তারপর আমার আর কি কি জিনিস আমি এখান থেকে পাই, দেখো 30% ক্ষয় হয়েছে, তাহলে আমার আছে কত পার্সেন্ট, আছে 70%, 70% মানে হচ্ছে 0.7, আদি পরমাণু 70% আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এন বাই এন নট ইকুয়ালস টু 0.7। তাহলে আমি ইনফরমেশন থেকে আমি এই জিনিসগুলো বের করে ফেললাম। তারপর আমি এখন কি করতে পারি, এখানে আমি কি করতে পারি, দেখো এখানে আমরা সূত্র জানি n ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আচ্ছা তাহলে এন ডিভাইডেড বাই এন নট ইকুয়ালস টু ই মাইনাস ল্যামডা টি, ই মাইনাস ল্যামডা টি, ওকে। তাহলে এন বাই এন নট এটা কত 0.7, 0.7 ই টু দি পাওয়ার মাইনাস, এখানে তোমার কত, এখানে তোমার কত মাইনাস ল্যামডা টি, ওকে। তাহলে এখানে হচ্ছে ইটাকে পাশে নিয়ে যাও, তাহলে লন 0.7 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। আমি যদি লন 0.7 এর মানটা একটু যদি বসানোর চেষ্টা করি, লন 0.7 এর মানটা কত, এটা মাইনাস 0.3556, মাইনাস 0.3556 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা। আচ্ছা ল্যামডার মানটা কত, ল্যামডার মানটা কি আমি বসায় ফেলি 0.1823, ল্যামডার মানটা হচ্ছে 0.1823, তাহলে 0.1823 ইন্টু টি, এখান থেকে তুমি যদি টি এর মানটা যদি বের করো, এখান থেকে টি এর মানটা বের করলে আসবে হচ্ছে 1.95 ডেস, ওকে। তাহলে এই আমাদের মোট 14টা কোশ্চেন সলভ হয়ে গেল, ওকে। তাহলে আশা করি ফিজিক্সের আগে ম্যাথ আপলোড চলে যাবে। দেখি ব্যাপারটা কি হয়, তোমাদের শুভ ভাই আপলোড দিতেই আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ।